সাম্প্রতিক সময়ে কানাডাতে পাস হওয়া বিল সি-3-র ইমপ্লিমেন্টেশন নিয়ে নতুন একটা জটিলতা তৈরি হয়েছে। এই বিলের সাথে একটা ক্লোজ অ্যাড করা হয়েছে, সেটা হলো 31শে ডিসেম্বর 2025-এর পরে যারা কানাডাতে জন্মগ্রহণ না করে কোনো কানাডিয়ানের ঘরে জন্মগ্রহণ করবেন, সেক্ষেত্রে সেই কানাডিয়ানকে ওই বেবি জন্মের আগে কমপক্ষে 1095 দিন কানাডাতে বসবাস করতে হবে। এই কন্ডিশনটার কারণে যারা বিল সি-3-র অধীনে ব্যাপক হারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সিটিজেনশিপ লাভ করতে পারতেছেন, তাদের অনেক চিলড্রেনরা বাই বর্ন সুযোগ তো পাচ্ছেন না, মানে বাই ডিসেন্ট যে সিটিজেনশিপ লাভের সুযোগ 2025 পর্যন্ত যারা পাচ্ছেন, সেই সুযোগটা কিন্তু পরবর্তী সময়ে জন্মগ্রহণকারী চিলড্রেনরা পাবেন না। এছাড়াও আরও কিছু বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আয়োজন। কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন, কানাডার যদি সিটিজেন আপনি হন, যে কোনোভাবেই হোক না কেন, আজকের তথ্যটি আপনার জেনে রাখাটা খুবই জরুরি। কারণ এখানে জাস্ট সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার চিলড্রেন কানাডার সিটিজেনশিপ থেকে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। এজন্য মূলত আজকের এই আলোচনাটি একটি বিশেষ আলোচনা হিসেবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হবেন। You are Canadian under Bill C-3, but your future children might not be. Here is what you can do about it. একটু ভালো করে খেয়াল করে দেখুন, আপনার পূর্বের যে কোনো পূর্বপুরুষ, তিনি হতে পারেন কোনো মহিলা, হতে পারেন কোনো পুরুষ, তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, সেটা আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারতেছেন। ইভেন 100 বছর পরেও সেটা আপনার জন্য সম্ভব হচ্ছে। অর্থাৎ 100 বছর আগে যদি আপনার পরদাদা কেউ কানাডার সিটিজেন থাকতো, সেটার ট্রিটা যদি আপনি এখানে ডকুমেন্টারি প্রুভ করতে পারেন, তাহলে আপনার জন্য সিটিজেনশিপ লাভ করাটা কঠিন কিছু না, খুব সহজ এবং সবচেয়ে সস্তায় সবচেয়ে সহজে সিটিজেনশিপ আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনার ঘরে ধরুন দুইটা চিলড্রেন, একজন 2025-এর আগে জন্মগ্রহণ করেছে আর একজন 2025-এর পরে জন্মগ্রহণ করেছে। 25 সালের পরে যে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারতেছে না, যদি সে কানাডাতে বাই বর্ন সিটিজেনশিপ না হয়, যদি সে আউট অফ কানাডাতে থাকে। আপনি আউট অফ কানাডাতে থেকেও সিটিজেনশিপ লাভ করতে পারতেছেন, কিন্তু আপনার এই সন্তানটা সিটিজেনশিপ লাভ করতে পারবে না। কী জন্য? এই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরব। বিল সি-3 restored Canadian citizenship to anyone born before December 15, 2025. তো আমি একটু আগে 31শে ডিসেম্বর বলছিলাম, ওটাই তো একটু কারেকশন, সেটা হলো ডিসেম্বর 15, 2025, হু ক্যান ট্রেস অ্যান আনব্রোকেন লাইন অফ ডিসেন্ট টু এ কানাডিয়ান অ্যানসেস্টর। তো নতুন যে বিলটা পাস হলো, সেই বিলের এখানে একটা পার্থক্য হলো, তারা 15 ডিসেম্বর 2025 পর্যন্ত একটা স্কেল করেছে, আর একটা হচ্ছে 15 ডিসেম্বরের পর থেকে, 15 ডিসেম্বর 2025-এর পর থেকে একটা কন্ডিশন যুক্ত করেছে। এই কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র 15 ডিসেম্বর 2025-এর পরে অ্যাপ্লিকেবল হবে, তার আগে না। বাট দি সেম ল ইন্ট্রোডিউসড এ নিউ রেস্ট্রিকশন ফর দি নেক্সট জেনারেশন ইফ ইউ হ্যাভ এ চাইল্ড বর্ন অ্যাব্রোড আফটার December 15, 2025, that your child won't automatically inherit your citizenship unless you have spent at least 3 years living in Canada before their birth. There is, however, a straightforward workaround that many newly recognized Canadians may not know about. তো এই বিষয়টি অনেকেই জানবেন না, যারা ইউএস থেকে শুনতেছেন তাদের অনেকেই তো কানাডাতে সিটিজেনশিপ পাচ্ছেন। যারা কানাডাতে শুনতেছেন তাদের মধ্যে অনেকেই এরকম আছে, তারা বিষয়গুলো খেয়াল করে রাখবেন। Here is how the rule works, that it means for your family and what options you have. How one family could face two different outcomes. এখানে এক্সাম্পল হিসেবে কুইবেকের একটি কেস আপনাদের সামনে তুলে ধরতেছি আমরা। কনসিডার এ ওমেন ইন বোস্টন, কল হার ম্যারি। তো এখানে বোস্টনে, আমেরিকার বোস্টন শহরে বসবাসকারী একজন মহিলা, তার নাম হচ্ছে ম্যারি। হার গ্র্যান্ডমাদার ইমিগ্রেটেড ফ্রম কুইবেক টু ম্যাসাচুসেটস ইন 1950, অর্থাৎ তার হচ্ছে দাদি 1950 সালে তিনি কানাডার সিটিজেন ছিলেন। কুইবেক থেকে তিনি ম্যাসাচুসেটসে আসেন 1950 সালে। তো তিনি যে একসময় কানাডার সিটিজেন ছিলেন, তো তার সেই সিটিজেনশিপের রেফারেন্সে এই ম্যারি নামের মহিলা, যিনি বোস্টন শহরে বসবাস করেন, তিনি কানাডা সিটিজেনশিপ পাচ্ছেন। তার বয়স এখন 18 বছর।
তিনি একজন পেডিয়াট্রিক নার্স হিসেবে কর্মরত আছেন। তার 2টি চিলড্রেন, এখানে একজনের জন্ম হচ্ছে 2023 সালে, আর একজন বেবি জন্মগ্রহণ হবে সেটা হবে 2027 সালে। 27 সাল তো এখনো আসেনি। এখন এখানে দেখুন আপনি কেসটা কিভাবে গড়াচ্ছে। তো বিল C3-র অধীনে মেরি, তিনি অটোমেটিক্যালি কানাডিয়ান সিটিজেনশিপ পেয়েছেন। তার দাদি 1955 সালে, এখানে যদিও তিনি আমেরিকাতে চলে গেছেন, তারপরেও তিনি যেহেতু সিটিজেন ছিলেন, সেই বাই ডিসেন্টে মেরি পেয়ে গেলেন। এবং মেরির জন্ম অবশ্যই 2025 সালের 15 ডিসেম্বর আগে, সেই কারণে শুধু প্রমাণ দিতে হয়েছে যে তার পূর্বপুরুষ বা পূর্ব মহিলা একজন কানাডিয়ান অ্যানসেস্টর ছিলেন। এতটুকু প্রমাণের মাধ্যমে তিনি কানাডা সিটিজেনশিপ লাভ করেছেন। কিন্তু তার চিলড্রেনের ক্ষেত্রে কী ঘটতেছে, শি ডাজ নট নিড টু পাস ল্যাঙ্গুয়েজ টেস্ট টু মিট স্পেশাল রেসিডেন্সি রিকোয়ারমেন্টস, শি জাস্ট নিড টু অ্যাপ্লাই ফর দি প্রুফ অফ কানাডিয়ান সিটিজেনশিপ টু রিসিভ দি সার্টিফিকেট দ্যাট কনফার্মস। তো এই 38 বছর বয়সী মেয়েরই তার কিন্তু কোনো ফর্মালিটি প্রমাণ করতে হয়নি বা দেখাতে হয়নি, সিটিজেনশিপ টেস্ট বা এগুলো কোনো কিছু লাগেনি, শুধু প্রমাণ করতে হয়েছে যে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে যে হ্যাঁ তিনি বাই ডিসেন্ট এটার ওন করেন। তো তার 2টি ছিলেন, একজনের নাম হলো লাক, সে 2023 সালে জন্মগ্রহণ করে। তো লাক 2025-এর 15 ডিসেম্বর আগে জন্মগ্রহণ করার কারণে সেও অটোমেটিক্যালি কানাডাতে সিটিজেনশিপ লাভ করেছে। এখন তার যে বেবিটা 2027 সালে জন্মগ্রহণ করবে, সে কিন্তু কানাডা সিটিজেনশিপ হতে পারবে না। কি কারণে? 2025 ওই বেবি জন্মের আগে কমপক্ষে 1095 দিন এই ম্যারিকে কানাডাতে বসবাস করতে হতো। তো সে যেহেতু 1095 দিন বসবাস করে নাই এবং এটা কোনোভাবেই পসিবল না, সে যেহেতু আমেরিকাতে থাকতো, আমেরিকাতে থাকার পরেও সে সিটিজেনশিপ লাভ করলো, কিন্তু তার বেবি জন্মের আগে সে যেহেতু কোনোভাবেই 1095 দিন আর থাকতে পারতেছে না, এটা পসিবল না, জাস্ট 1 বছরের মধ্যে তার বেবিটা হবে। সেক্ষেত্রে তার এই বেবিটা কানাডার সিটিজেনশিপ কোনোভাবেই আর পাচ্ছে না নতুন রুলসের কারণে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা শুনলেন, এরকম অসংখ্য লক্ষ লক্ষ আমেরিকান আছেন বা কানাডার বাইরে অন্য কোনো শহরে আছেন, তারা যদি এরকম সিটিজেনশিপ লাভ করে থাকেন, যে তাদের কোনো পূর্বপুরুষ বা পূর্ব মহিলা যেটাই বলি, তো তিনি তার বেবি যদি 15 ডিসেম্বর 2025-এর পরে জন্মগ্রহণ করে, তাহলে তার বেবিও কিন্তু সিটিজেনশিপ লাভ করতে পারবে না যদি তিনি 1095 দিন কানাডাতে অবস্থান না করেন সেই বেবি জন্মের আগে। সেক্ষেত্রে করণীয় কি? একটা সমাধান আছে অবশ্যই। Under Bill C3, Camille is not automatically Canadian citizen. Due to the way Canada's new citizenship laws are structured, two children from the same family have completely different citizenship outcomes. তো দেখুন, একই পরিবারের জন্মগ্রহণকারী 2টা বাচ্চা, একটি 15 ডিসেম্বর 2025 আগে জন্মগ্রহণ করার কারণে অটোমেটিক্যালি সিটিজেনশিপ পেল, আর একটা কোনোভাবে পাচ্ছে না। তবে তার একটা ওয়ে আছে, সেটা হলো যে ওই ম্যারি যদি এখন 2027 সালে যে বাচ্চাটাকে জন্ম দেবে, সেই সময় ও যদি কানাডাতে থাকে, তখন বাই বর্ন যে সিটিজেনশিপের সুযোগ, সেই নিউ বর্ন বেবিটা লাভ করবে। তো তার মানে আজকের আলোচনা যারা শুনছেন, আপনাদের যদি কোনো বেবি এই কেসের মধ্যে পড়ে যে 2025-এর 15 ডিসেম্বর পরে আপনি 1095 দিন কানাডাতে থাকতে পারতেছেন না, আপনি কানাডাতে বসবাস করেন নাই, তাহলে ওই বেবিটার জন্মের সময় যখন ঘনিয়ে আসবে, আপনি যেহেতু অলরেডি কানাডিয়ান হয়ে গেছেন, তখন আপনি কানাডাতে মুভ করবেন, কানাডার কোনো হসপিটাল হোক বা ইনসাইড কানাডাতে যেখানেই হোক কেন, তখন ওই বেবিটার যদি জন্ম হয়, সেক্ষেত্রে সে বাই বর্ন সিটিজেনশিপ লাভ করবে। কিন্তু বাই ডিসেন্ট আর সিটিজেনশিপ লাভ এরকম সুযোগটা থাকতেছে না। দি সাবস্টেন্সিয়াল কানেকশন টেস্ট, the person is a provision in Bill C3 called the substantial connection test for children born or adopted abroad after December 15, 2025. A Canadian parent who was also born abroad must show they spent at least 1,095 cumulative days, roughly 3 years, physically present in Canada before this child birth or adoption. The day don't need to be consecutive. They can fall at any point in the parents' lives before the child arrives, but if the parent has never lived in or spent extended time in Canada, the test is not met and citizenship does not pass to the child. এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি আপনাদের সামনে। The substantial connection test is a permanent feature of the law. It applies to every future child born abroad to a Canadian parent who was also born abroad. It also does not affect anyone born before December 15, 2025. If your existing children were all born before that date,
the test is irrelevant and they are automatically Canadian. The multi-generation effect. Multi-generation effect নিয়ে আমরা অলরেডি বললাম, এখানে দেখতে পাচ্ছেন the implication extend beyond one generation. Luck, born in 2023, automatically Canadian, grows up in Boston and never lives in Canada. When he has children, they will face the same test if he does not accumulate 3 years of physical presence in Canada by then. His children won't inherit citizenship either. তো এখানে এই বিষয়টা ভালো করে খেয়াল করুন, যারা কানাডাতে সিটিজেনশিপ লাভ বা কানাডার সিটিজেনশিপ লাভ করতেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখন আপনি আপনার চিলড্রেনটা জন্মগ্রহণ করার সময় কানাডাতে আপনাকে কমপক্ষে 1095 দিন থাকতেই হবে। এটা যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার চিলড্রেন বিপদে পড়বে, সে হয়তো সিটিজেনশিপ লাভ করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। Without someone in the chain actually spending time in Canada, citizenship by descent stop transmitting after the current generation. The door that Bill C3 opened for people born before December 2025 narrows for each subsequent generation born abroad. The work around for soon-to-be parent give birth in Canada. এখানে একটা সলিউশন আমি যেটা আগেও বলেছি সেটা আবার আমরা এখানে আসলাম। Canada's grant automatic citizenship to anyone born on its soil. This is known as just soil or birthright citizenship, and it applies regardless of the parent's immigration status. The primary exception here is children born to accredited foreign diplomats. তো ফরেন ডিপ্লোম্যাট যারা, তারা তো কানাডার বিশেষ ক্ষেত্রে তাদেরকে বাইরে থাকতে হয়, তারা এক্সেপশনাল, তাদের ছাড়া অন্যদেরকে কিন্তু এখানে কানাডার মাটিতে জন্মগ্রহণ করলে বাই বর্ন তারা সিটিজেনশিপ লাভ করবে। ফর ম্যারি দি সেন্স দি পিকচার had Camille been born in Canada instead of Boston, the substantial connection test would not have applied. Camille would have been Canadian by birth, not through descent. তো এখন যে বাচ্চাটা 2007 সালে জন্মগ্রহণ করবে ম্যারির ঘরে, ম্যারির এখন উচিত তার জন্মের আগে কানাডাতে চলে যাওয়া, সেখানে গিয়ে সেই বাচ্চাটার জন্ম হবে, তখন সেই বাচ্চাটা আমেরিকারও সিটিজেনশিপ পাবে বাই ডিসেন্ট, আর হচ্ছে বাই বর্ন সিটিজেনশিপ পাবে কানাডার। এই হলো অবস্থা। তো আমেরিকান কোনো সিটিজেনের চাইল্ড যদি আউট অফ আমেরিকাতে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে সেই বেবির সিটিজেনশিপ আমেরিকানই হয় এবং তার মা বাবার কিন্তু কোনো ইফেক্ট সেটাতে পড়ে না। এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে। ফর ম্যারি দিস সেন্স দি পিকচার হ্যাড Camille been born in Canada instead of Boston, the substantial connection test would not have applied. Camille would have been Canadian by birth, not by third descent. For newly recognized Canadians who are planning to start or grow their family, this is a meaningful option. As a Canadian citizen, you have the legal right to enter and remain in Canada. Having a child born on Canadian soil would give that child citizenship from day one, regardless of how much time you have previously spent in the country. Does having my child in Canada impact my US citizenship or my child's? তো আমি একটু আগেই বললাম যে এটার কারণে ইউএস সিটিজেনশিপের কোনো ইম্প্যাক্ট পড়বে না, বরং তারা দুই দেশেরই সিটিজেনশিপ নিয়ে থাকবে এই ধরনের বেবিরা। অ্যান ইম্পর্টেন্ট ডিস্টিংশন ফর অ্যাডপশনের ক্ষেত্রে যেটা হয়, অ্যাডপশনের ক্ষেত্রে সাধারণত চিলড্রেনরা তো আপনাদের ঘরে জন্মগ্রহণ করে না, সেই অ্যাডাপ্টেড চাইল্ডটা যদি কানাডাতে জন্মগ্রহণ না করে আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে এবং 2025 সালের 12 ডিসেম্বরের পরে এই বেবিটার যদি জন্ম হয়, তাহলে কিন্তু অ্যাডপ্টেড পিপলটাকে কানাডা সিটিজেনশিপ বানানো সহজ হবে না, তখন অন্য কোনো প্রোগ্রামের অধীনে সেটা করতে হবে। প্রোগ্রামের উপর বেস করে তাকে অ্যাপ্লাই করে তাকে সিটিজেন করতে হবে। এই বিষয়টি খুব ভালো করে খেয়াল করবেন। হোয়াট রিমেইনস আনসার্টেন, এখানে অনেকগুলো বিষয় এখন আনসার্টেন। আইআরসিসি হ্যাজ নট ইয়েট পাবলিশ ফুল অপারেশনাল গাইডেন্স on how the 1095 day requirement is documented or verified. এটার ব্যাখ্যা করতেছি না। নেক্সট স্টেপ, আন্ডারস্ট্যান্ডিং হাউ দি সাবস্টেন্সিয়াল কানেকশন টেস্ট অ্যাফেক্টস ইয়োর ফ্যামিলি অ্যান্ড হোয়াট ওয়ার্ক অ্যারাউন্ড exist is one of the reason many Americans are choosing to work within immigration lawyers who specialize in citizenship by descent. If you think you may qualify under Bill C3, you can check your eligibility using Canada Visa Citizenship by Descent Eligibility Tracker. এনিওয়ে আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে মূলত আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে কেউ যদি বাই ডিসেন্ট সিটিজেনশিপ লাভ করে নতুন লয়ের কারণে, তাহলে তার চাইল্ডটা যদি 2025 সালের 15 ডিসেম্বর পরে জন্মগ্রহণ করে, তার জন্মটা হওয়া উচিত কানাডাতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।